আচ্ছা, যদি বলি যে মাস গেলে সামান্য কিছু টাকা জমানোর অভ্যাসই ১.৫ কোটি টাকার মালিক করে দিতে পারে। শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে দেখব ঠিক কিভাবে এই অসম্ভব মনে হওয়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই যাত্রাপথে আমরা কি জানব। আমরা শুরু করব এক সাধারণ ঝাড়ুদারের এক অবিশ্বাস্য সত্যি গল্প দিয়ে, যিনি বিশাল সম্পদ তৈরি করেছিলেন। এরপর আমরা জানব সম্পদ তৈরির একদম প্রথম নিয়মটা কি। তারপর দেখব চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। আর হ্যাঁ, সম্পদ জমানোর পথে সবচেয়ে বড় শত্রু কারা সেটাও চিনব। আর সবশেষে আমরা জানব ধীরে কিন্তু নিশ্চিতভাবে ধনী হওয়ার সেই গোপন রহস্যটা। চলুন তাহলে শুরু করা যাক এমন একজন সাধারণ মানুষের গল্প দিয়ে, যার জীবনটা শুনলে ধনী হওয়া বা সাফল্য নিয়ে আমাদের মাথায় যত গতানুগতিক ধারণা আছে সেগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। আচ্ছা, একবার ভাবুন তো, একজন ঝাড়ুদার যার আয় খুবই সামান্য, তিনি কিভাবে ৯৫ কোটি টাকার মতো একটা বিশাল সম্পদ রেখে মারা যেতে পারেন? কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের থামিয়ে দেয় আর ভাবতে বাধ্য করে যে সম্পদ তৈরির আসল রহস্যটা আসলে কি। এর উত্তরটা লুকিয়ে আছে রোনাল্ড রিড নামের একজন মানুষের জীবনে। পেশায় তিনি ছিলেন একজন সাধারণ গ্যাস স্টেশনের অ্যাটেন্ডেন্ট আর ঝাড়ুদার। ভাবুন, তার আয় তেমন কিছুই ছিল না, কিন্তু তার কাছে একটা গোপন অস্ত্র ছিল, আর সেটা হলো সারা জীবন ধরে অল্প অল্প করে টাকা জমানো, আর সেই জমানো টাকা ব্লুচেপ স্টকে বিনিয়োগ করার একটা সহজ অভ্যাস। এখন ব্লুচেপ স্টক মানে হলো বড়, নামকরা আর বেশ স্থিতিশীল সব কোম্পানির শেয়ার। রোনাল্ড রিডের গল্পটাই আসলে সবচেয়ে বড় প্রমাণ যে সম্পদটা কত টাকা আয় করা হচ্ছে তার উপর নির্ভর করে না, নির্ভর করে অভ্যাসের উপর, ডিসিপ্লিনের উপর। তাহলে রোনাল্ড রিডের আসল রহস্যটা ঠিক কি ছিল? কোনো গোপন স্টক টিপস? না, একদমই না। আসল রহস্যটা ছিল মানসিকতার এক মৌলিক পরিবর্তন। আর এটাই হলো সম্পদ তৈরির একেবারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। বলা যেতে পারে আর্থিক স্বাধীনতার পথে এটাই আসল ফার্স্ট স্টেপ। এই যে দেখুন, এখানে আর্থিক অভ্যাসের একটা সহজ কিন্তু খুবই গভীর পার্থক্য তুলে ধরা হয়েছে। বেশিরভাগ মানুষ কি করে, প্রথমে আয় করে, তারপর ইচ্ছে মতো খরচ করে, আর মাসের শেষে যা বেঁচে থাকে সেটা জমানোর চেষ্টা করে। কিন্তু যারা সম্পদ তৈরি করে তারা পুরো সমীকরণটাই উল্টে দেয়। তারা আয় করার সাথে সাথেই প্রথমে সঞ্চয়ের অংশটা সরিয়ে রাখে, তারপর যা বাকি থাকে সেখান থেকে খরচ করে। দেখুন, শুধু ক্রমটা বদলে ফেলার ফলেই কি বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়। এই যে আগে নিজেকে পেমেন্ট করা বা পে ইয়োরসেলফ ফার্স্ট, এটাই হলো এর পেছনের মূল দর্শন। মানে হলো সঞ্চয়কে আর কোনো ঐচ্ছিক ব্যাপার হিসেবে দেখা যাবে না, এটাকে দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জরুরি একটা খরচ হিসাবে, যেটা অন্য সব বিল মেটানোরও আগে করতে হবে। আচ্ছা, মানসিক প্রস্তুতি তো নেওয়া হলো। এখন চলুন আমাদের এই ১.৫ কোটির যাত্রার আসল ইঞ্জিনটার দিকে তাকানো যাক, যে ইঞ্জিনটা পুরো পরিকল্পনাটাকে শক্তি যোগাবে। আর সেই ইঞ্জিনটা হলো চক্রবৃদ্ধির জাদু। আসুন দেখি সংখ্যাগুলো আসলে কিভাবে কাজ করে। তো পরিকল্পনাটা কি? খুবই সহজ আর বাস্তবসম্মত একটা প্ল্যান। প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করা। কোথায়? মিউচুয়াল ফান্ড বা এসআইপির মাধ্যমে। এসআইপি মানে হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একদম নিয়ম করে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ করার একটা দারুণ উপায়। এখন আসল কথা হলো, এই টাকাটা যাচ্ছে কোথায়? দেখুন, ব্যাংকে রাখলে হয়তো ৬ থেকে ৭% রিটার্ন পাওয়া যায়, কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো জায়গায় ঐতিহাসিকভাবে দেখা গেছে যে প্রায় ১৫% মতো রিটার্ন আসে। আর এই বাড়তি রিটার্নটাই কিন্তু সম্পদ বাড়ানোর গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর এখানেই সময়ের আসল ম্যাজিকটা চোখে পড়ে। দেখুন, প্রথম ১০ বছরে জমা হচ্ছে ২৮ লক্ষ টাকা। বেশ ভালো, তাই না? কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপরে। পরের ১০ বছরে কি ঘটছে খেয়াল করুন। অ্যামাউন্টটা শুধু দ্বিগুণ হচ্ছে না, এটা রকেটের গতিতে বাড়ছে, যাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর এক লাফে পৌঁছে যাচ্ছে সোজা ১.৫ কোটি টাকায়। এটাই হলো চক্রবৃদ্ধির আসল জাদু। ব্যাপারটা কি? আপনার বিনিয়োগ থেকে যে লাভ হচ্ছে সেই লাভটাও আবার নতুন করে লাভ তৈরি করতে শুরু করে।
অনেকটা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া একটা ছোট বরফের বলের মতো, যেটা গড়াতে গড়াতে একসময় বিশাল বড় হয়ে যায়। এখন প্রশ্ন হল, পরিকল্পনাটা যদি এতই সহজ হয় তাহলে বেশিরভাগ মানুষ এটা করতে পারে না কেন? এর কারণ হল, এই পথে দুটো বড় শত্রু আছে, দুটো বড় বাধা। প্রথম বাধাটা হলো আমাদের মনের ভেতরের বিশ্বাস। আমার তো বেতনই কম, আমি আবার জমাবো কি, এই চিন্তাটা। আর দ্বিতীয় বাধাটা আসে বাইরে থেকে, মানে সমাজের চাপ। দামি গাড়ি, নতুন গ্যাজেট, ব্র্যান্ডের জিনিসপত্র কিনে নিজেকে ধনী দেখানোর একটা লোভ। আর এই লোভটাই আমাদের জমানো টাকার সবচেয়ে বড় শত্রু। তাহলে কমায় সমস্যার সমাধান কি? শুধু খরচ কমানো না, আসল সমাধান হল সক্রিয়ভাবে আয়ের নতুন নতুন উৎস তৈরি করা, সেটা যতই ছোট হোক না কেন। ভাবুন তো, একেবারে তরুণ বয়সে ওয়ারেন বাফেটও কিন্তু বাড়তি আয়ের জন্য চুইংগাম আর খবরের কাগজ বিক্রি করতেন। আজকের দিনে সেটা হতে পারে কোনো ফ্রিল্যান্সিং কাজ বা ছোটখাটো কোনো অনলাইন ব্যবসা। আর ওই যে দ্বিতীয় বাধাটা, মানে ধনী দেখানোর লোভ, সেটার জন্য এই কথাটা মনে রাখা খুব জরুরি। ধনী দেখানোর চেষ্টা করাই ধনী হওয়ার সবচেয়ে বড় শত্রু। একবার মার্ক জাকারবার্গের কথা ভাবুন, বিলিয়নিয়ার, কিন্তু তার পরিচয় হয়ে গেছে সাধারণ একটা টি-শার্ট। কারণ তার ফোকাসটা আসল সম্পদ তৈরিতে, সম্পদ দেখানোর ওপর নয়। শিক্ষাটা খুবই পরিষ্কার, তাই না? এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এমন একটা গোপন উপাদান আছে যা ছাড়া বাকি সবকিছুই কিন্তু অসম্পূর্ণ। কি সেটা? ওয়ারেন বাফেট, সম্ভবত ইতিহাসের সবচেয়ে সফল বিনিয়োগকারী, বিষয়টাকে দারুণভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শেয়ার বাজার হল অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীল মানুষের কাছে টাকা পাঠানোর একটা যন্ত্র। মানে পুরো খেলাটাই হলো ধৈর্যের। যারা অধৈর্য তারা টাকা হারায়, আর যারা ধৈর্যশীল তাদের কাছেই সেই টাকাটা চলে যায়। তার দীর্ঘদিনের পার্টনার চার্লি মাঙ্গারও কিন্তু ঠিক একই কথা বলতেন। তিনি বলতেন, আসল টাকাটা কেনা বা বেচাই তৈরি হয় না, আসল টাকাটা তৈরি হয় অপেক্ষায়। মানে আপনার বিনিয়োগকে যথেষ্ট সময় দেওয়া, যাতে সেটা নিজে থেকেই বেড়ে উঠতে পারে। এই নিয়ে একটা মজার গল্প আছে। জেফ বেজোস একবার ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেছিলেন, আপনার বিনিয়োগের কৌশল তো খুবই সহজ, তাহলে সবাই কেন আপনাকে শুধু কপি করে না? এর উত্তরে বাফেট যে সহজ কিন্তু গভীর কথাটা বলেছিলেন, সেটা হলো, কারণ কেউই ধীরে ধীরে ধনী হতে চায় না। আর এটাই হলো আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সম্পদ তৈরির কৌশলটা কিন্তু বেশ সহজ এবং সবার জন্য খোলা। আসল চ্যালেঞ্জটা কি করতে হবে তা জানার মধ্যে নেই। আসল চ্যালেঞ্জটা হলো বছরের পর বছর ধরে সেই সহজ কাজটা করে যাওয়ার মতো ধৈর্য আর মানসিক জোর ধরে রাখা।